একবার জিজ্ঞাসা করুন আইএসএফ কে। আমরা শুধু ভাঙড় বিধানসভা এবারে 17,000 বাড়ি আমরা পেয়েছি। এই টাকা নরেন্দ্র মোদী অমিত শাহ দেয়নি, এই টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যখন বাংলার 12 লক্ষ মানুষ, গরিব মানুষকে বঞ্চিত করছিল কেন্দ্রীয় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রত্যেকটা মানুষকে 1,20,000 করে টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। যখন বাংলার 59 লক্ষ মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছিল না, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার সেই 100 দিনের কাজের গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। যখন কেন্দ্রের সরকার যখন 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আজকের আমাদের বাংলার যে সমস্ত রিভার সাইড বিধানসভাগুলো আছে, সেই সমস্ত জায়গায় যখন নদী বাঁধের অবস্থা খারাপ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেচ দপ্তরের টাকা দিয়ে তাই সেই জায়গাগুলো নদী বাঁধ মেরামত করছে। যখন প্রধানমন্ত্রী সড়ক যোজনা কোটি কোটি টাকা ভারতবর্ষের 36টা রাজ্যের মধ্যে 35টা রাজ্যে টাকা দিচ্ছে, একমাত্র পশ্চিম বাংলায় যখন টাকা দিচ্ছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এ পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকা খরচ করে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তিনি এখানে তৈরি করেছেন। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের কন্যাশ্রীর উপশ্রীর টাকা, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সবুজ সাথী সাইকেল, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ্মীর ভান্ডার, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন সামাজিক প্রকল্প আজ বাংলার গরিব মানুষের কাছে আজকে দরজায় দরজায় আজকে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও আজ আমরা লক্ষ্য করছি যে পশ্চিম বাংলার মানুষ যাতে কোনো জায়গা থেকে বঞ্চিত না হয়, আজ আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই চেষ্টা, সেই পরিকল্পনা করে আজ বাংলার গরিব মানুষের মুখে আজকে হাসি ফোটাচ্ছে। আমরা গর্ববোধ করি, বাংলাকে আজকের বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শারদীয় দুর্গা উৎসব ইউনেস্কোর দ্বারা আজকে স্বীকৃতি লাভ করেছে। আজ আমাদের কন্যাশ্রী প্রকল্প আজকের পৃথিবীর বিভিন্ন সংস্থা দ্বারা স্বীকৃতি লাভ করেছে। আজ আমাদের রূপশ্রী প্রকল্প আজ পৃথিবীর বিভিন্ন সংস্থা দ্বারা স্বীকৃতি লাভ করেছে, যেটা আমাদের কাছে বড় পাওনা। স্বাধীন ভারতে এই পশ্চিম বাংলায় অনেক সরকার এসেছে, কোন সরকার কখনো এই বাংলাকে বিশ্বের দরবারে তুলে দিতে পারেনি। আজ যদি কেউ তুলে দিয়ে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিশেষ করে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন, যখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীরা যখন আমূল তুলছে, যখন শুভেন্দু অধিকারীর মতো নেতারা পিছন থেকে কলকাঠি নেড়ে যখন নবান্ন অভিযান করছে, যখন সিপিএম এর দালালরা যখন পিছন থেকে ডাক্তারদের কলকাঠি নেড়ে বাংলাকে যখন কলঙ্কিত করছে, তখন দেশের স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে স্বাস্থ্য ব্যবস্থায় ভারতবর্ষের যদি 1 নম্বরে কারণ নাম থাকে, তার নাম হচ্ছে পশ্চিম বাংলা, আর সেই মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিশেষ করে কিছু জুনিয়র দালাল ডাক্তার যারা আন্দোলন করছিল, মুখোশটা খুলে গেছে। গত 2 দিন ধরে যারা টেলিভিশন টিভিতে দেখছেন, 4,75,00,000 টাকা ওদের ব্যাংকে অ্যাকাউন্টে ইতিমধ্যে পড়েছে। কিসের জন্য? তাহলে কি টাকা ইনকাম করার জন্য আন্দোলন হচ্ছিল? অভয়ার ফাঁসির দাবিতে আন্দোলন নয়, এটা ছিল ওদের মুখ আর মুখোশ। আমরা পরবর্তীকালে দেখেছি, প্রথমে শুরু করেছিল ওরা যে অভয়ার ফাঁসি চাই, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম কখনো আরজিকর হসপিটালে ভাঙচুর, কখনো নবান্ন অভিযান, কখনো অভয়াকে সামনে রেখে টাকা কামানোর মেশিন এই জুনিয়র ডাক্তাররা তৈরি করেছিল। আজকে সেই ডাক্তারদের মধ্যে দুটো ভাগ হয়েছে। দুটো ভাগ হয়ে আজকে কেউ পশ্চিমবঙ্গ ডক্টর অ্যাসোসিয়েশন, কেউ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন, এই ধরনের করে আজকে দুটো ভাগ হয়ে একটা অংশ বলছে এই যে কোটি কোটি টাকা আজকের কোথায় গেল তার হিসাবটা দিতে হবে। ভাবতে পারেন এর পিছনে কারা? এই সুকান্ত শুভেন্দুরা। এর পিছনে কারা?
এই সুজন চক্রবর্তীর মতো নেতারা, এই মীনাক্ষীর মতো নেতারা, যারা গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন যে ববি হাকিমের ছবি দিয়ে, তার হাতে মদের বোতল দিয়ে, মাথায় টুপি দিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে। আমি ভাবতে পারছি না বাংলায় আজকে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য এরা ডাক্তার পর্যন্ত ছেড়ে কথা বলছে না, ডাক্তারদেরও লাগিয়ে দিচ্ছে। আমরা ধিক্কার জানাই সেই জায়গা থেকে। আমি তাই জুনিয়র ডাক্তারদের বলি, বিশেষ করে 2-4টে কত ডাক্তার, লক্ষ লক্ষ ডাক্তার আছে এখানে, তার মাত্র 1% 2% ডাক্তার আছে যারা সিপিএম এর চামচাগিরি করে, দালালি করে, যারা বিজেপির হয়ে ধান্দাবাজি করে। আজকে সেই দালালরা যেভাবে গত 2-3 মাস ধরে আজকে আর্জিকার কাণ্ডে ফাঁসির দাবিতে সামনে রেখে যেভাবে নিজেরা কোটি কোটি টাকা কামিয়েছে, যেভাবে এই বাংলাকে কালিমালিপ্ত করেছে, বাংলার মানুষ কিন্তু আগামী দিনে কোনো ক্ষমা করবে না। কেন 29 জন মানুষ মারা গেল, তার দায় কে নেবে? তার দায় ডাক্তার, জুনিয়র ডাক্তার বাবু, যে কোটা দালাল আছে সেই দালালদের নিতে হবে। আজকের এই বাংলা জুড়ে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ব্যাহত করা হয়েছিল, হাজার হাজার ওটি অপারেশন, সেগুলোকে করা হয়নি, লোক মৃত্যুর মুখে ঢলে পড়েছে। হাজার হাজার ল্যাবে এক্সরে থেকে শুরু করে, বিভিন্ন ব্লাড এক্সামিনেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সেখানে সেগুলো পিছিয়ে গেছিল, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়েছে। এর দায় কারা নেবে? এই সিপিএম, কংগ্রেস, বিজেপিকে নিতে হবে, যারা পিছন থেকে মদত দিয়ে এই নোংরা খেলা সেখানে চালিয়েছিল। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বিশেষ করে আমার ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভাঙড়ের মানুষ আমার পরিবারের মতো। আমার যেমন মা আছে, আমার ভাই আছে, আমার বাবা আছে, আমার কাকা আছে, আমার জেঠা আছে, তেমনি আমি মনে করি ভাঙড় বিধানসভা এলাকায় যারা আছেন তারা আমার পরিবারের মতো। কেউ আমার বাবার মতো, কেউ আমার মায়ের মতো, কেউ আমার ভাইয়ের মতো, বিভিন্ন ধরনের যারা আছেন আমার একেবারে পারিবারিক সম্পর্ক তাদের কাছে। আমি তাদের কাছে অনুরোধ করব, এই ভাঙড়ের মাটি থেকে যখন 2006 সালে দোর্দণ্ড প্রতাপ সিপিএম, সেই সময় এখান থেকে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। আপনারা 2011 সালে হেরে গিয়েছিলেন, 2016 সালে আবার এখানে তৃণমূল কংগ্রেসের রেজ্জাক মোল্লা সাহেব এখান থেকে জিতেছিলেন। আবার 2021 সালে একটা জল্লাদের হাতে আপনারা ভাঙড়টা তুলে দিয়েছিলেন। আপনাদের কাছে আমি অনুরোধ করি করজোড়ে যে আগামী দিনে এই ভাঙড়টাকে আমাদের উদ্ধার করতে হবে। আমি জানি 21 সালে আমরা ভাঙড়ে হারতাম না কোনোদিন। আমাদের কিছু গাদ্দার, কিছু বেঈমান, কিছু বিশ্বাসঘাতক, তারা যখন নিজেরা যখন টিকিটটা পায়নি, তখন যেদিন আমাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি যেদিন ঘোষণা করলেন, সেই দিন আমরা দেখলাম আমরা হেরে গিয়েছিলাম সেই দিন। কারণ আমাদের দলের লোকগুলোকে একটার পর একটা আইএসএফ এর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যার কারণে আমরা 2021 সালে বিধানসভাতে আমরা হেরে গিয়েছিলাম। 23 সালে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, আমরা রক্ত দিয়েছি। আমাদের 21 জন মানুষ, আমাদের বামনঘাটায় প্রায় 8 জন 10 জন, আমাদের রাজু নস্কর বামনঘাটা থেকে শুরু করে আমাদের এই এলাকায় আমাদের ভোগালী 2, আমাদের মুসলিম ভাই থেকে শুরু করে রশিদ থেকে শুরু করে 3টে মানুষের আমরা রক্ত দিয়েছি। আমাদের প্রচুর মানুষ আহত হয়েছিল, কিন্তু আমরা মাথা নত করিনি। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়াই করেছে, তার বিনিময়ে আমরা 2023 সালে পঞ্চায়েত পেয়েছিলাম। তারপরে ছিল 2024 সাল। এই 24 সালে আমরা দেখেছিলাম একটা অলিখিত লিখিত জোট, একদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তারা যৌথভাবে জোট বেঁধেছিল এই ভাঙড়ে। লক্ষ্য ছিল সায়নী ঘোষকে হারানোর। এখানকার কিছু 4 পয়সার নেতা আছে যাদের বাড়ির পাশের লোকটা চেনে না। এখানকার কিছু আইএসএফ এর নেতা আছে যাদের নামে 10টা 15টা 20টা করে কেস। কিছু সমাজ বিরোধী যারা সাধারণ মানুষ তাদেরকে গ্রহণ করে না। বক্তব্য রেখেছিল বড় বড় করে, ভাঙড়ে 2 লক্ষ ভোটে জিতবো, কেউ বলেছিল 3 লক্ষ ভোটে জিতবো, কেউ বলেছিল 1 লক্ষ ভোটে জিতবো। অনেক বড় বড় কথা সেদিন বলেছিল। আমরা সেদিন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আশ্বস্ত করে বলেছিলাম যে আমরা একজন ভালো প্রার্থী পেয়েছি। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়, মমতাদির অত্যন্ত প্রিয় সায়নী ঘোষ রাজ্যের সভানেত্রী, যুব তৃণমূল কংগ্রেসের একজন দক্ষ নেত্রী, দক্ষ মানুষ আমরা পেয়েছি। আপনারা ধৈর্য